শেখ হাসিনার পতনের পর তার লেসপেন্সার বা তার যেই খুঁটিগুলোর উপর একের পর এক রিপোর্ট প্রকাশ হচ্ছে। আজকে একটা রিপোর্ট পড়ছিলাম, ফেনীতে নিজাম হাজারীর ঘাটলার শাসন। পুকুর ঘাটে বসে তিনি শাসন কাজ পরিচালনা করতেন, পুরো ফেনী নিয়ন্ত্রণ করতেন। ওই জন্য বলা হচ্ছে ঘাটলার শাসন। তার অবসান ঘটেছে, কিন্তু এই সব কাহিনী এখন মানুষের মুখে মুখে। তো এই রিপোর্ট পড়ে আমার যেটা অনুভূতি, আসলে শেখ হাসিনার যে শাসনের দর্শন, তাতে যদি একটা কোনো রেটিং করা হয় যে মানে তার শাসনের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো কারা, আমার ধারণা তার মধ্যে নিজাম হাজারী অন্যতম হবে। কেন? নিজাম হাজারী গডফাদার। নিজাম হাজারী নিজে গুলি চালাতে পারেন, সন্ত্রাস করতে পারেন, জবরদখল করতে পারেন, মানুষকে অন্যায় অত্যাচার করে দমন করতে পারতেন। তো এইরকম মানুষই দরকার, শেখ হাসিনার দরকার ছিল। এবং এইভাবেই তার হয়তো পরিকল্পনা ছিল যে 300 আসনে এরকম 300 গডফাদার তৈরি করবেন। 300 নিবেদিত রাজনৈতিক কর্মী না, নিবেদিত অন্ধ শেখ হাসিনা। এবং অবশ্যই তারা হইতে হবে সন্ত্রাসী, অবশ্যই তারা হইতে হবে দখলবাজ, অবশ্যই তারা হইতে হবে অত্যাচারী। অত্যাচার, দখলবাজ এবং মাফিয়া ছাড়া শেখ হাসিনার এই অবৈধ শাসন, যে ধরনের শাসন ব্যবস্থা তিনি চালাচ্ছিলেন, এটা কোনোভাবেই টিকে থাকে না। এটি হচ্ছে আমার একটা ধারণা। আমি পড়তে পড়তে অবাক হচ্ছিলাম, এখন এই সমস্ত বিস্তারিত গবেষণা হচ্ছে। দেখেন, নিজাম হাজারী তার ঘনিষ্ঠ 30 জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল। 30 জন তার ঘনিষ্ঠ, মানে তার বাহিনীর 30 জনের কাছে ছিল রাইফেল, শটগান। তারপরে এই শাসনের তার জৌলুসপূর্ণ বাগান বাড়ি, অনেক মানুষের কান্না, মসজিদ মাদ্রাসার নামেও জমি দখল, উন্নয়ন কাজ থেকে 600 কোটি টাকা লোপাট, তারপরে অবৈধ আয়ের অন্যান্য খাত, নিজামের অবিশ্বাস্য উত্থান, এই সমস্ত নানান কাহিনী। এবং ওই সেই ঘাটলার শাসন, ঘাটে বসে যে শাসনের চিত্র, তিনি বসে আছেন, সামনে প্রজা সমতুল্য কিছু মানুষজন দেখা যাচ্ছে। তারপরে দলীয় নেতা কর্মীদের নিয়ে মহড়া দিচ্ছেন নিজাম হাজারী, দূরে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। মানে অকল্পনীয় একটা মাফিয়া তন্ত্র তিনি গড়ে তুলেছিলেন। ফেনী শহরের মাস্টার পাড়ার লমি হাজারী বাড়ির সামনের পুকুরের ঘাটকে স্থানীয় লোকজন ঘাটলা বলেন। ওই ঘাটলায় বসেই 13 বছর ফেনী শাসন করেছিলেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। নিজ বাড়ির সামনে পুকুর ঘাটের টেবিল নিয়ে বসে তিনি ঠিকাদারি কাজ বন্টন থেকে শুরু করে বিভিন্ন খাতের চাঁদাবাজির হিসাব, দলীয় ও স্থানীয় বিবাদ মীমাংসা সহ নানা কার্যক্রম পরিচালনা করতেন। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ ঘাটলার সামনে অপেক্ষায় থাকতেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে নিজাম হাজারীর ঘাটলার শাসনের অবসান হয়। নিজাম হাজারী ও তার অনুসারীরা ফেনী ছেড়ে পালিয়েছেন। এরপর থেকেই নিজামের পৈতৃক বাড়ি লমি হাজারীর বাড়ির ওই ঘাটলায় শুনশান নীরবতা। তবে তার ক্যাডার বাহিনীর সদস্যরা ধরা না পড়ায় এখনো এলাকার মানুষ নিজামের অপকর্মের বিষয়ে মুখ খুলতে ভয় পায়। দেখেন, একটা মানুষের উত্থান কি। 2011 সালে ফেনীর পৌরসভার মেয়র হওয়ার মধ্য দিয়ে নিজামের আওয়ামী লীগের মনোনয়নে এখানে যেটা বলা হচ্ছে যে উত্থান শুরু, অর্থাৎ 2011 সালে। 2012 সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর মানে ফেনীর অঘোষিত শাসক হয়ে ওঠেন। অনুগত ক্যাডারদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ পর্যন্ত স্থানীয় নির্বাচনে বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি বানিয়েছেন। নিজাম হাজারীর গডফাদার হয়ে ওঠার সময় ফেনীতে তার কাছাকাছি প্রভাবশালী নেতা ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক। দুজনের একসময় গুরু জয়নাল হাজারীকে কোণঠাসা করে দলীয় ক্যাডার বাহিনীকে সংগঠিত করতে একরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2014 সালের 20 মে, মনে আছে নিশ্চয়ই,
2014 সালের 20 মে ফেনী শহরে একরামকে প্রকাশ্যে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এরপর থেকে দলে ও সরকারি উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন নিজাম। দলের আরেক নেতাকে কুপিয়ে পুড়িয়ে হত্যা করার ঘটনার মূল নায়ক যিনি, তার তো শাস্তি হয়নি, বরং তিনি আস্তে আস্তে আরও প্রভাবশালী হন এবং একক ক্ষমতার অধিপতি হন। এই ছিল একজন অন্তত গডফাদারের মুখোশ আপনাদের সামনে উন্মোচন করলো গণমাধ্যম প্রথম আলো। এইরকম কত গডফাদার আছে 15 বছরে, আমার ধারণা শেষ হবে না 15 বছরে, যে তার কত গডফাদার, কত অপকর্ম, এটাতে কত বছর ধরে এই সমস্ত রিপোর্ট প্রকাশ হবে আল্লাহই জানে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।